আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কোমর সমান পানিতে বিপর্যস্ত বন্দরনগরী, 5 জেলায় বন্যার পূর্বাভাস। হাওড় বেষ্টিত 3 জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহায়তা দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও ঢাকার উপর চাপ কমানোর প্রতিশ্রুতি। পর এবার ভোজ্য তেলের দাম বৃদ্ধির ধাক্কা, বোতলজাত ও খোলা সয়াবিন বাড়ল 4 টাকা, এখনো লোকসান গুনতে হবে, দাবি আমদানিকারকদের। অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত 2-3 বছর প্রয়োজন জানানো হয়েছে IMF বিশ্বব্যাংককে। গতি ফেরাতেই বড় বাজেট দিচ্ছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বজ্রপাতে রাজবাড়ী, জামালপুর ও রংপুরে প্রাণ গেছে 4 জনের। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড়াঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া না ঠেকা দেওয়া, 7 কেয়ার গেছি, ফাইন তোলার 7 কেয়ার আছে আমার। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। বাঁধ ভেঙেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতেও। অতিবৃষ্টি আর ঢলের পানিতে খোয়াই নদীর দত্তগাঁও অংশে ভেঙে যায় বাঁধ। সুজাতপুর হাওরে পানি ঢুকে প্লাবিত শত শত একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড়াঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। এর মধ্যে 20,000 হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনো ডুবে আছে 3 দিনের বৃষ্টির পানিতে। এইগুলা সব ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে বৃষ্টির পানিতে। হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে। কৃষকের এবার দুর্ভোগে পড়ছে। 80% ধানের মধ্যে রাস্তা নদীর, আর অর্ধেক ধান তুলছে মানুষ। বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের সহযোগিতায় যারা যে কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবেই বাঁধগুলো ভেঙে না যায় বা ভাঙার উপক্রম না। হাওর বেষ্টিত 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই
এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন লিটারে 4 টাকা বাড়লো সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি নতুন দামে ও লোকসানে থাকবেন তারা, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, ভোজ্য তেল নিয়েও আলোচনার শুরু তখন থেকেই। সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য মন্ত্রী। উৎসের মূল্য বারবার যাচাই করে সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয় সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারপরেও তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। তবে নতুন দামেও লোকসান গুনতে হবে বলছেন আমদানিকারকরা। কোরবানির ঈদের পর আবারও দাম সমন্বয়ের দাবি তাদের। আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই, তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছেন আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয় তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভোজ্য তেলের দাম তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। IMF বিশ্ব ব্যাংককে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রপ্তানিতেও নেই সুখবর, রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, মূল্যস্ফীতির চাপেও দেশের অর্থনীতি। 30,000-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে 10,000-এর নিচে চলে এসছে। নানা সংকটের ভিড়ে ভালো নেই দেশের ব্যবসা বাণিজ্য। FBCCI আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়া আর পরামর্শ তুলে ধরে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, হয়রানি বন্ধে রাজস্ব ব্যবস্থাপনার পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা উন্নীত করা দরকার 5 লাখ টাকায়। কর্পোরেট করেও ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব উঠে আসে সভায়। শুল্কায়ন এমন ভাবে নির্ধারিত হবে